মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে, শরীর পোকায় খেয়ে ফেলেছে। এই মানুষটার যদি চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে আপনারা কি ঘরে বসে ওনার ভিডিওটা শেয়ারের মাধ্যমে কি ওনার পরিবারটা খুঁজে পেতে সহযোগিতা করবেন? সকলের কাছে অনুরোধ যে একটা মানুষ মানে কতটা অসহায় হলে সে কথা বলতে পারে না, সে খাইতে চাইতে পারে না, সে তার ওয়াশরুম দিলে বলতে পারে না যে আমি ওয়াশরুমে যাব। তার মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে, পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছে, রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়েছিল। এই মানুষটা আর পরিবার খুঁজে পেতে আপনারা সকলে এগিয়ে আসবেন, সকলে ভিডিও শেয়ার করে সহযোগিতা করবেন। এই 5 মিনিটের মধ্যে যদি এতগুলো পোকা নামে, তাহলে ওনার শরীরের মধ্যে মাথার মধ্যে কত পোকা আছে? ওনার আসলে দাড়ি আছে, পরবর্তীতে ভিডিওতে আমরা ওনার দাড়ি ক্লিন শেপে করে আসলে ভিডিওতে নিয়ে আসব যদি সম্ভব হয়। ওনার পরিবার খুঁজে পেতে সকলেই আসলে এগিয়ে আসবেন, ওনার পরিবারটা খুঁজে পাওয়া অতি জরুরি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো গেল 26শে জানুয়ারি আমরা ঢাকা মেডিকেলের আশপাশ থেকে যাচ্ছিলাম। এমন অবস্থায় আসলে নাকের মধ্যে দুর্গন্ধ ভেসে আসে এবং আশেপাশে তাকিয়ে দেখি যে এই মানুষটা আসলে যে অর্ধগলিত অবস্থায় ঢাকা মেডিকেলের গেটের সামনে পড়ে আছে। আল্লাহর কি হুকুম যে উনি হয়তোবা ভেবেছিল যে মেডিকেলের সামনে উনি গেলে হয়তোবা চিকিৎসা পেতে পারে, এবং আমরা যখন আসলে মেডিকেলের সামনে ওনাকে পড়ে থাকতে দেখি যে ওনার অর্ধেকটাই মাথার কান নাই, মাথার অর্ধেকটা নাই, পুরো পোকায় খেয়ে ফেলেছে এবং ওনার চোখ টোক পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, যেটা আসলে মানে আশেপাশের চায়ের দোকানগুলোও প্রায় বন্ধ, এরকম একটা অবস্থা। তো আমি যদি বলি যে উনি কথা বলতে পারে না, ওনার শরীর পোকায় খাওয়া, তো উনি বোধহয় ভেবেছে বা কি আল্লাহর কি হুকুম যে উনি একটা মেডিকেলের সামনে এসে অবস্থান করেছে, যে উনি হয়তোবা ভেবেছে যে আমার চিকিৎসা হলেও হতে পারে। তো মানুষ হিসাবে তো তার বেঁচে থাকার অধিকার আছে, বাকি একটা পশু পাখির চিকিৎসার অধিকার যদি থাকে, একটা পশুর যদি চিকিৎসা হয় হলুদ মরিচের গুঁড়ার মাধ্যমে, তো একটা মানুষের কেন চিকিৎসা হবে না? তো সেই সুবাদে আসলে ওনাকে প্রথমে আমরা আসলে কলা বাকি পানি বাকি জুস এইগুলা খাওয়ানোর ট্রাই করি এবং খাওয়ানোর পরে ওনাকে অনেকভাবে আসলে কনভিন্স করি এবং ওনাকে হাসপাতালে নিতে রাজি হই। তো এরপরে তখন 27শে জানুয়ারি রাত আর কি 3টা প্রায়, তো ঢাকা মেডিকেলে আমাদের ওইভাবে ভর্তির কোনো অবস্থা বাকি ড্রেসিংয়ের কোনো সিদ্ধান্ত নেয় নাই, বলছে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে উনি নিজের নাক নিজে চেপে রাখছে পোকার গন্ধে, কিন্তু আসলে আমার কথা বলতে হচ্ছে বাকি আমাদের স্বেচ্ছাসেবকদের ওনার পাশে থাকতে হচ্ছে শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে। তো এই জিনিসটা সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত। যেরকম ওনাকে হাসপাতালে নেওয়ার পরে ওনার শরীর থেকে যে পচা দুর্গন্ধ এবং ওনাকে হাসপাতালে নিতে যেই সমস্যাগুলো ফেস করতে হয়েছে, যে একটা টলির ব্যবস্থা বাকি জামা কাপড়, ওনার পরনে যে ছেঁড়া জামা কাপড় ছিল পুরো রক্তাক্ত অবস্থা, আপনারা পূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং পরের দিন যখন 27শে জানুয়ারি যখন ওনাকে বহির্বিভাগে ডাক্তার দেখানোর পরে যখন ওনাকে ভর্তি করা হয়, তো 303 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় এবং আমরা একটা জায়গা পাই যে মানে ওয়ার্ডের বারান্দায় অনেক রোগীর আসলে মাঝখানে। তো আমাদের প্রথম থেকেই সমস্যাটা যেটা শুরু হয়, ওর প্রচণ্ড দুর্গন্ধ এবং ওর যে মাথার অর্ধেকটা নাই, মানে এই সাইডটা যে নাই, পোকায় খেয়ে ফেলছে এবং ওর চোখটোকো আসলে পোকায় ছিল, চোখটোকো মানে আটকা বন্ধ ছিল পোকার কারণে, তো ওর পুরো শরীর পোকায় খাওয়া। তো এমন একটা অবস্থায় আসলে দুর্গন্ধের কারণে আশেপাশের যে রোগী তারা আসলে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথা, এবং অনেকে বলছে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা এইখান থেকে রোগীটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আমরা তাদেরকে বোঝাচ্ছি যে রোগী আমাদের কেউ না, আমরা কেন করতেছি? আমরা তো তার পরিবার নাই, মানুষ হিসাবে করতেছি। তো মানুষ হিসাবে যদি করতেছি, তো আমাদের তো রক্তের সে কেউ না, তো আপনারা একটু সহ্য করেন। তো এর পর্যায়ে আসলে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। তো এরপরে আসলে ওনাকে মানে আমরা একটা কেবিনের অনেক চেষ্টা করেছি, মানে একটা কেবিন পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, মনে হয় 20 থেকে 25 জায়গায় আমরা ছোটাছুটি করেছি গেল 4 দিন যাবৎ, কিন্তু কোনো কেবিনের ব্যবস্থা করতে পারিনি। কেবিনের ব্যবস্থা করতে পারলে কি একটা সুবিধা হতো, এই যে আমরা স্বেচ্ছাসেবক, আমি থাকি কতক্ষণ বাকি আরও স্বেচ্ছাসেবক থাকে কতক্ষণ, দেখা যায় আমরা শিফটিং সিস্টেম করে নিয়েছি। আমি 3-4 ঘন্টা থাকলাম, আরেকজনে 3-4 ঘন্টা থাকলো, আরেকজনের রাত্রে থাকলো, আরেকজনে বিকেলে থাকলো, এরকম। তো এই যে আমরা আসলে
ওর পাশে যে আমরা বারান্দায় যে একটা সিট পেয়েছি ও তো ওটা প্রস্রাব পায়খানা করে মেখে ফেলে। তো ওইখানে তো আসলে একটা মানুষের ঘুমানো সম্ভব না, ওই সারা রাতটা দাঁড়াই থাকতে হয়, বাকি সারা দিনটা স্বেচ্ছাসেবকের দাঁড়াই থাকতে হয়। একটা কেবিনের ব্যবস্থা হইলে দেখা যায় আমরা হয়তো বা ওর চিকিৎসাটা আরও ভালোভাবে মানে সামনের দিকে আগাতো। দেখা যায় আমি যদি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেও বলতাম যে আপনি একটু সহযোগিতা করেন, ওর পাশে গিয়ে একদিন থাকেন, বাকি আমরা তো চাকরি করি, কেউ স্টুডেন্ট কেউ চাকরিজীবী, তো আমরা আসলে সকলে মিলেমিশে হয়তো বা কেবিনে যদি থাকতে পারতাম তাহলে একটা ঘুমানোর একটা পরিবেশ আমরা পেতাম, বাকি রেস্ট করার একটা পরিবেশ পেতাম। তো সেক্ষেত্রে আমাদের আসলে মনোবলটা আরও আসলে শক্তিশালী হতো, মানে আমাদের তাহলে আসলে মানে অনেক একটা হেল্প হতো, মানে যে কেউকে আমরা এনে রাখতে পারতাম। একে তো পোকায় খাওয়া রোগী কেউ থাকতে চায় না। যেদিনকে আসলে মানে ওকে নিয়ে হাসপাতালে আসবো সেদিনকে কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু ছাত্রদের সাহায্য চেয়েছিলাম যে ওকে তো হাসপাতালে নেওয়া প্রয়োজন, আপনারা একটু সহযোগিতা করুন। তারা বলেছে যে আমাদের এখন হাতে সময় নেই। তো যাই হোক, আসলে বিশ্ববিদ্যালয়ে পড়লেই আসলে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হতে হলে অবশ্যই মনুষ্যত্বটা থাকা প্রয়োজন। তো এই মানুষটার মাথার অর্ধেক নাই, পুরা এই সাইডটা পোকায় খেয়ে ফেলেছে, মানে শরীর পোকায় খেয়ে ফেলেছে। এই মানুষটার জন্য যদি আমরা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে পারি, আপনারা কি পরিবারটা তার খুঁজে পেতে সহযোগিতা করতে পারেন কি না? আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে, কেউ অর্থ দিয়ে না হোক, ভিডিওটা শেয়ারের মাধ্যমেও যদি আপনারা সহযোগিতা করতে পারেন এই মানুষটার পরিবার খুঁজে পেতে। মানুষটা কথা বলতে পারে না, খাইতে চাইতে পারে না, বাকি প্রস্রাব পায়খানা আসলে সে বলতে পারে না যে আমি প্রস্রাব করবো, তো উনি এই জামা কাপড় বাকি লুঙ্গির মধ্যে প্রস্রাব পায়খানা করে। এগুলো আমাদের স্বেচ্ছাসেবকদের পরিষ্কার করতে হয়, পোকা পরিষ্কার করতে হয়। মানুষ পচা দুর্গন্ধ যার নাকে একবার পৌঁছাইছে সে জানে আসলে মানুষ পচা দুর্গন্ধটা কতটা ভয়ানক। তো আমি সর্বোপরি সবার কাছে অনুরোধ করব যে আশেপাশের ঢাকা শহরে যারা আছেন দেখেন এই পোশাকটা মানে নতুন কেনা, এই পোশাকটা হয়তো বা কিছুক্ষণ পরেও প্রস্রাব করলে ফেলে দিতে হবে, কারণ স্বেচ্ছাসেবকরা তো এই পোশাকটা কোথায় ধুবো আমরা, বাকি কোথায় শুকা দেবো? আর প্রস্রাব পায়খানা এটা তো মানে মানবিকতার জায়গা থেকে ওর প্রস্রাব পায়খানা আমরা পরিষ্কার করি, কিন্তু সেখানে তো জামা কাপড় আসলে পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনারা যদি কেউ পুরাতন পোশাক দিয়েও সহযোগিতা করতে পারেন এই মানুষটাকে, যে অনেকের ফেলে দেওয়া লুঙ্গি বাকি শার্ট, ওনার গেঞ্জি হলে হবে না কারণ ওনার মাথাটা আসলে পোকায় খাওয়া বাকি পচা এই সাইড থেকে। তো আপনারা যদি পোশাক দিয়ে সহযোগিতা করতে পারেন, কেউ যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, ফেসবুকের মাধ্যমে আসলে ফেসবুকে যখন ওকে হাসপাতালে ভর্তি করে এক আপু 1000 টাকা নিয়ে দিয়েছিল, তারপরে পরবর্তীতে ওই আপু যোগাযোগ করে আরও 1000 টাকা দিয়েছে। ফেসবুকের কল্যাণে প্রায় 7 থেকে 8000 টাকার মতো আমরা সহযোগিতা পেয়েছি এই মানুষটার জন্য। কিন্তু এই মানুষটার জন্য আমাদের এখন পর্যন্ত প্রায় খরচ 15,000 প্লাস, 15 থেকে 20,000-এর কাছাকাছি ওনার জামা কাপড় খাওয়া, কারণ ওনার তো এখানে বাসা বাড়ি নাই, বাকি আমাদের মেডিকেলেও কোনো বাসা বাড়ি নেই, অবশ্যই আমাদের খাবার কিনতে হয়, পোশাক কিনতে হয় এবং ওনার যে কিছু ওষুধ সেটা কিনতে হয়। তো অনেকে মনে করে সরকারি হাসপাতালে বোধহয় সব কিছু ফ্রি চিকিৎসা, সব কিছু যদি ফ্রিতে হতো তাহলে ফেসবুকে 4 দিন যাবত একটা পোস্ট করেছিলাম যে রোগীর পাশে থাকার জন্য একটা মানুষ প্রয়োজন। আমার সারা রাত আপনারা জানেন, আমি অনেকেই জানেন যে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বাকি বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমি ঢাকা শহরে একটা হাসপাতালে জব করি, ঢাকার স্কয়ার হাসপাতালে। তো আমার হাসপাতালে নাইট ডিউটি ছিল, সেই সুবাদে আমি গেল কয়েকদিন যাবৎ ফেসবুকে হন্য হয়ে খুঁজছি যে একজন স্বেচ্ছাসেবক বাকি রোগীর পাশে রাত্রে আসলে থাকবে এরকম একটা লোক খুঁজেছি। প্রয়োজনে তাকে বেতন দেওয়া হবে, প্রয়োজনে তার খাওয়া খরচ সহ এবং তাকে একটা পারিশ্রমিক বহন করব, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু কেউ আসলে রাজি হয়নি। তো পরবর্তীতে একজন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় ওনার খাবার খরচ বহন করবো এবং ওনাকে পারিশ্রমিক দেবো, এভাবেই আসলে ম্যানেজ করতে হয়েছে। এটা আমরা বাধ্য হয়ে করেছি, কিচ্ছু করার নাই। এই ঢাকা শহরে মনুষ্যত্বের অভাব, কারো মনুষ্যত্বের অভাব, কারোর খাবারের অভাব, কারো ভাতের অভাব, কারো ভালোবাসার অভাব, কারো চাকরির অভাব। তো এই ঢাকা শহরে এক এক ধরনের মানুষের এক এক ধরনের অভাব। এই মানুষটার অভাব যেটা ছিল যে চিকিৎসা, তো আসলে বমি করে দেওয়ার মতো। তো এই মানুষটার অভাব যেটা ছিল চিকিৎসা, এই মানুষটা ভেবেছিল যে হয়তো বা হাসপাতালের সামনে গেলে তার কোনো চিকিৎসা হতে পারে। আল্লাহর হুকুম যে ওই মানুষটাকে হাসপাতালের সামনে কেন নিয়ে আসবে, কেন এসে পড়ে থাকবে, আর আমরা কেন ঢাকা মেডিকেলের আশপাশ থেকে হেঁটে চলে যাব রিকশায় না গিয়ে। তো এটা মহান আল্লাহ তাআলার হুকুম। তো
আপনারা আপনাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে কেউ যদি অর্থ দিয়ে সাহায্য করতে চান, কেউ যদি আসলে পোশাক দিয়ে সাহায্য করতে চান, কেউ যদি সময় দিয়ে সাহায্য করতে চান, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। কারণ এই মানুষটা রক্তের মানুষ, বাকি পরিবারের মানুষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই দায়িত্বটা শুধু আমার শাকিলের, বাকি এই 4-5 জন স্বেচ্ছাসেবকের না। এই মানুষটার দায়িত্ব আসলে উনি ওনার নাকে হাত দিয়ে বসে আছে পোকার গন্ধে, বাকি শরীর পচা গন্ধে, কিন্তু আমাদের আসলে ওনার পাশে থাকতে হচ্ছে, বাকি ওনার সেবা করতে হচ্ছে, ওনাকে খাওয়াতে হচ্ছে। একে তো ওনার পোকায় পচে যাওয়া গন্ধ, তার উপরে ওনার প্রস্রাব পায়খানার গন্ধ, তো সব কিছুই আসলে সহ্য করতে হচ্ছে। তো মানুষ হিসাবে যদি মানুষের জন্য কিছু করতে না পারি, তাহলে উপরে গিয়ে আসলে কিসের হিসাব দিব আল্লাহর কাছে, যে মানুষের জন্য কিছু করলাম না। মানুষের খাদ্য আর চিকিৎসা আসলে প্রধান অধিকার, শিক্ষা তার পাশাপাশি। তো এই মানুষটার খাদ্যেরও অভাব ছিল, চিকিৎসারও অভাব ছিল। তো এই মানুষটার এখন খাদ্যও পাচ্ছে, চিকিৎসাও পাচ্ছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে যদি আরেকটু মানে সহানুভূতির হাত বাড়িয়ে দেন, বাকি মানবিকতার হাত বাড়িয়ে দেন, হয়তো বা এই মানুষটা চিকিৎসা পেতে পারে। হয়তো বা হতে পারে আপনার কোনো পরিচিত ঢাকা মেডিকেলের অনেক বড় পর্যায়ে কেউ কর্মরত আছে, তার মাধ্যমে যদি ওনার চিকিৎসা, সামনের চিকিৎসার বিষয়ে যদি একটু বলে দিতে পারেন, যদি কোনো টিভি চ্যানেল নিউজ করে ওকে নিয়ে, যদি নিউজের মাধ্যমে আসলে মেডিকেল কর্তৃপক্ষ অবগত থাকে, যেটা টিভি নিউজ পর্যন্ত অবগত আছে, ওর চিকিৎসাটা সঠিকভাবে করতে হবে, বাকি একটা কেবিনের যদি ব্যবস্থা করে দিতে পারেন, আশা করি সকলে যদি এভাবে এগিয়ে আসতে পারেন, কেউ কাপড় দিয়ে, কেউ হাসপাতালে সাপোর্ট দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ যদি আসলে বিভিন্নভাবে, যেটা বলতে চাচ্ছি। আর সব থেকে বড় কথা, ও নিজের নাক নিজে চেপে ধরছে ওর গন্ধে। আচ্ছা, ওর যদি আমি একটু দেখাই, আপনি ক্যামেরাটা নিয়ে যদি এদিকে একটু আসেন, সমস্যা নেই, আমি কাইটে দেবো। এই হ্যান্ড গ্লাভস পরা আজকার ভাই, একদিকে আসো তো, ওরে এইখানে দেখাও তো, আপনি এই পাশে আসেন দেখি। এটা হলো, এইটাই সরান, এইগুলো কিন্তু একদম এই যে ওর আসলে এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কি পুরোটা দূরে নেন, ক্যামেরাটা একটু দূরে নিলে, এই যে এখান থেকে নিয়ে কিন্তু এতটুকু পর্যন্ত কান সহকারে, একদম কান পুরো নাই, কানের বাইরের অংশটাও কিন্তু এই যে এখানে মেলা দূর নিয়ে প্রায় 3 ইঞ্চি না, 3.5-4 হবে, স্কোয়ারে হবে, গোল হয়ে একদম নাই, কান নাই ভিতরে। আমার মনে হয় এই দিক দিয়েও পোকা ভরপুর, পোকা এখনো অনেক আছে। যাই হোক, তো ওনার চেহারা শুনে যাও। হ্যাঁ, ওনাকে যদি আসলে কেউ চিনতে পারেন, দেখি লুক চেঞ্জের পরে ওনাকে যদি আসলে চিনতে পারেন, আমরা এই ভিডিওটা ওনাকে দাঁড়িয়ে অবস্থায় পেয়েছি, ওনাকে একটু ধরো। এরপরে আপনারা আরেকটু আমার এমডি শাকিল হোসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটু ঘোরাঘুরি করবেন। ওনার পরবর্তী ভিডিও দেবো আমরা ওনাকে ক্লিন শেপ করে, ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য। আমরা যদি ওনার এই পোকায় খাওয়া মানুষটার অর্ধেক মাথা পোকায় খেয়ে ফেলছে, শরীর পোকায় খেয়ে ফেলছে, ধরেন একটু ওনাকে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে আপনারা কি ওনার পরিবার খুঁজে পেতে সাহায্য করতে পারবেন না?